সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সিআইএ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর কর্তৃক 2020-2021 অর্থ বছরে বাস্তবায়িত 5টি আবাসন প্রকল্পের আওতায় নির্মিত 2474টি ফ্ল্যাট মাদারীপুরে সমন্বিত অফিস ভবনের শুভ উদ্বোধন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীদের জন্য নির্মিত ভাড়াভিত্তিক 300টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে গণভবন প্রান্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথির আসন অলংকৃত করে আছেন। আরো উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও মিডিয়া ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমরা দুজন, আমি মৌসুমী হাসান ও নুরুল হাসনাত জিলান। অনুষ্ঠানটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ভাষায় প্রচার করা হচ্ছে। সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল শহীদদের। এছাড়াও শ্রদ্ধা ভরে স্মরণ করছি শাহাদাত বরণ করা জাতীয় 4 নেতাকে এবং 21শে অগাস্ট গ্রেনেড হামলার সকল শহীদদেরকে। সুধী মণ্ডলী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছিলেন, ওই মহামানব আসে। বাঙালি জাতির জীবনে মহামানব হিসেবে এসেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এসে আমাদের উপহার দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম একটি দেশ, একটি জাতি। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন তিনি। বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে দেখলেন গুদামে খাদ্য নেই, মাঠে ফসল নেই, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শূন্য, সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন, নৌ ও সমুদ্র বন্দরগুলো বিধ্বস্ত, স্কুল কলেজগুলো ছিল পরিত্যক্ত, সেনা ছাউনি। পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে সম্ভাব্য সবকিছু ধ্বংস করে দিয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু কুচক্রী মহল তখনও চালাচ্ছিল ষড়যন্ত্র, যাতে করে আমাদের দেশটি স্বাধীন হিসেবে না থাকুক এবং তলাবিহীন ঝুড়িতে পরিণত হোক। প্রিয় সুধী, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর অসামান্য ভূমিকা পালন করে আসছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, স্বাধীনতা স্তম্ভ, জাতীয় সংসদ ভবন সহ এদেশের অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান উল্লেখযোগ্য অবকাঠামোর মধ্যে রয়েছে নভ থিয়েটার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক প্রকল্প, বিজ্ঞান ভবন,
বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল সহ সরকারি অন্যান্য দপ্তরের যাবতীয় নির্মাণ কাজ। 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ সংস্থান অধিদপ্তরকে রূপান্তর করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। জাতীয় গৃহায়ন নীতিমালা 2016 অনুযায়ী সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সহ সকল জেলা থেকে উপজেলা পর্যন্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ও অধিগ্রহণকৃত জমিতে আবাসিক প্লট এবং ফ্ল্যাট তৈরি করে সহজ কিস্তিতে জনগণের মধ্যে বরাদ্দ প্রদান করা হয়। বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক 12টি প্লট উন্নয়ন প্রকল্প, 13টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, 3টি বাণিজ্যিক প্রকল্প এবং অন্যান্য প্রকল্প সহ মোট 30টি প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এই সকল প্রকল্পে 1928টি আবাসিক প্লট এবং 7105টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পগুলি 12টি জেলায় এবং 5টি উপজেলায় চলমান রয়েছে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি, এ প্রান্তে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, সাবেক মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি ও জনাব নারায়ণ চন্দ্র শীল, সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস খান এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লা এবং অন্যান্য সংসদ সদস্যবৃন্দ, গণভবন প্রান্তে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সচিববৃন্দ, প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর, চেয়ারম্যান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংস্থা দপ্তরগুলির কর্মকর্তাবৃন্দ, ভাড়াভিত্তিক ফ্ল্যাট বরাদ্দ প্রাপকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আগস্ট মাস, শোকের মাস। আমি বিনম্র চিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করছি পরাধীন বাঙালি জাতির মুক্তির দূত, শোষিত বঞ্চিত মুক্তি পিপাসু মানুষের অধিকার আদায়ের আমৃত্যু সংগ্রামী কালোত্তীর্ণ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালো রাত্রে শহীদ তার 3 পুত্র, 2 পুত্রবধূ এবং বঙ্গবন্ধুর প্রিয়জন ও ঘনিষ্ঠজনদেরকে। আমি তাদের রুহের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আরো স্মরণ করছি জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশটিকে। স্মরণ করছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তারা সহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিহত সকল শহীদদের। সম্মানিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন একটি অপরটির পরিপূরক। কারণ বঙ্গবন্ধুর সৃজিত ভিত্তির উপর ভর করেই আজ বাংলাদেশের এই উন্নয়ন। বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরকালের অহংকার। একটি প্রগতিশীল রাষ্ট্রীয় আদর্শকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, কারণ তিনি ছিলেন সেই আদর্শের প্রবক্তা। তার হত্যাকাণ্ডের যারা ষড়যন্ত্রকারী তারা জানতো তাকে জীবিত রেখে সেই আদর্শটিকে ধ্বংস করা সম্ভব নয়। সুতরাং তিনি জীবন দিয়েছেন তার আদর্শের জন্য, ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য নয়। বঙ্গবন্ধু সম্পর্কে সবচেয়ে বড় সত্য যা
তা হলো তিনি তার বিরুদ্ধবাদীদের ক্ষমা করেছিলেন, কিন্তু প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ বিরুদ্ধবাদীরা তাকে ক্ষমা করেনি। মৃত্যুর পরও তারা লাশকে ঢেকে দিতে চেয়েছিল শীতল অবহেলার কালো চাদরে, কিন্তু তারা নির্বোধ। তারা জানে না বঙ্গবন্ধুর লাশ বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে, তা কোনো মাপের কাপড়ের পক্ষেই ঢেকে দেওয়া সম্ভব নয়। তার প্রতিপক্ষ জানে না যে তার মতো জাতীয় বীরের বিনাশ নেই। যুগ থেকে যুগান্তর তিনি যুগোৎপদ ভক্তদের দ্বারা পূজিত ও প্রশংসিত। তার মরদেহ মৃত্তিকায় বিলীন হলেও তার কাজ ও স্মৃতি অনাদিকাল থাকবে অম্লান হয়ে। সম্মানিত উপস্থিতি, বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার। এই স্বল্প সময়ে দেশের অবকাঠামো সহ আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি প্রতিটি সেক্টরে প্রবর্তন করেছিলেন বিভিন্ন আইন ও বিধি, প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রের জন্য অত্যাবশ্যকীয় বিভিন্ন দপ্তর সংস্থা। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী এবং এদেশে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের সম্পত্তি সরকারের দখলে রাখার জন্য তিনি জারি করেন দি বাংলাদেশ অ্যাবান্ডন প্রপার্টি উইথিন দ্য ব্র্যাকেট কন্ট্রোল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসপোজাল ব্র্যাকেট ক্লোজ অর্ডার 1972, যা পিও 72 নামে পরিচিত। এই অধ্যাদেশটি আমরা এখন যুগোপযোগী ও বাংলায় পরিবর্তন করতে গিয়ে দেখেছি যে এটি কতটা সুচিন্তিত, বাস্তবসম্মত ও সঠিকভাবে প্রণীত হয়েছিল। এতদিন পরেও আমরা এটা অনুভব করতে পারছি। একইভাবে পরিবেশ বান্ধব এবং দেশজ উপকরণ ব্যবহার করে স্বল্প খরচে আবাসন নির্মাণের লক্ষ্যে 1975 সালের 15 জানুয়ারি বঙ্গবন্ধু হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে HBRI নামে পরিচিত। এভাবে প্রতিটি সেক্টরে বঙ্গবন্ধু সুদূর প্রসারী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আগামী প্রকাশনা কর্তৃক প্রকাশিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, এই বইটির 106 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লিখেছেন, কোট, তার আরোদ্য শোষিত বঞ্চিত বাঙালি গণমানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির পথ ধরে তার এই অসমাপ্ত রাজনীতির উত্তরাধিকার বহন করছি আমি। প্রচন্ড শোককে অন্তরে লালন করে তিনি নেই, কিন্তু আমি তো আছি। যে দেশের জন্য, যে জাতির জন্য 54 বছরের জীবনের 25টি বছর তিনি অন্ধ কারাকক্ষের কড়িকাঠ গুনি গুনি অতিক্রম করে গেছেন, যৌবন কাটিয়েছেন কারাগারের উঁচু প্রাচীরের সীমানার মধ্যে, ফাঁসির রজ্জুকে যিনি উন্নত মস্তকে ধারণ করতে এগিয়ে গেছেন বহুবার, শুধু এই জাতির জন্য, এদেশের মানুষের জন্য। সেই মহান মানুষের ভালোবাসার জাতি আর মানুষই আমার কাছে তার বড় আমানত। আর সেই আমানতকে শিরোধার্য করেই আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত থাকতে চাই সোচ্চার এদেশের মানুষের অধিকারের প্রশ্নে, তাদের স্বার্থের প্রশ্নে। আনকোট। মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি থেকে বোঝা যায় এ দেশ এবং জাতিকে তিনি কত ভালোবাসেন এবং দেশ গড়ার কাজে তিনি কত দৃঢ় প্রতিজ্ঞ। তাই তো তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। বাংলাদেশ আজ ডেভেলপমেন্ট মিরাকল থেকে টেকসই উন্নয়নের মডেল রূপে আত্মপ্রকাশ করেছে। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়া and Pakistan have much to learn from their neighbors Bangladesh. সুধীমণ্ডলী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উন্নত জীবনযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শুধু বেতন কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন নিশ্চিত করেননি, তাদের পরিবারের স্বাচ্ছন্দ্যপূর্ণ, নিরাপদ, স্বাস্থ্যসম্মত আধুনিক আবাসন নিশ্চিত করার জন্য মহাপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছিলেন। সে নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প সমাপ্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আরেকটি নির্দেশনা ছিল পরিত্যক্ত বাড়িগুলো অধিগ্রহণ করে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করা। আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে 85টি পরিত্যক্ত বাড়ি অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর, রাজউক এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে বহুতলা আবাসিক ভবন নির্মাণ কাজ চলছে। এতে মামলা মোকদ্দমার যেমন জটিলতা কমছে,
তেমনি একই পরিমাণ জায়গায় অনেক বেশি আবাসন গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শৈশবের স্মৃতি বিজড়িত আজিমপুরের সেই 60-এর দশকে নির্মিত 4 তলা বিশিষ্ট ভবনগুলো যা বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, সে স্থানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন 17টি 20 তলা বিশিষ্ট 1292টি ফ্ল্যাট। আজিমপুরের ওই অংশের বর্তমানে পরিবর্তিত রূপ দেখলে আপনি খুশি হবেন। পরিকল্পিত সুবিন্যস্ত আবাসন ভবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এজন্য আপনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য নিদর্শন বহন করছে। একই সাথে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংস্থাগুলোর সক্ষমতা, আধুনিক চিন্তা চেতনা আর উন্নত পেশাদারিত্বের পরিচয় বহন করছে। মতিঝিলে 5টি 20 তলা ভবনে 380টি ফ্ল্যাট, আপনার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য 2টি 8 তলা ভবনে 58টি ফ্ল্যাট, মালিবাগে 4টি 20 তলা ভবনে 456টি ফ্ল্যাট এবং মিরপুরে 4টি 13 তলা ভবনে 288 সহ সর্বমোট 32টি ভবনে 2474টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, যা আপনি উদ্বোধন করতে যাচ্ছেন। প্রকল্পগুলোতে ভবন ছাড়াও আরো যে সকল আধুনিক সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা একটু পরে ভিডিও চিত্রে দেখতে পাবেন। আজকের এই ভবনগুলো উদ্বোধনের মধ্যে দিয়ে ঢাকায় বসবাসরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা শতকরা 8 ভাগ থেকে 24 ভাগে উন্নীত হবে। যে প্রকল্পগুলি চলমান আছে সেগুলো সম্পন্ন হলে শতকরা 28 ভাগ অর্জন সম্ভব হবে। আপনার নির্দেশনা অনুযায়ী 40 ভাগে উন্নীত করতে হলে আরো অনেক প্রকল্প গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা ছিল জেলা শহরে এক জায়গায় সকল সুযোগ সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী স্পেস অন্যান্য দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় নিয়ে বহুতল বিশিষ্ট সমন্বিত অফিস ভবন নির্মাণ করা, যেন সেবাগ্রহীতারা একটি জায়গায় এসে সকল দপ্তর থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। সমন্বিত অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় মাদারীপুরে সম্পন্ন হলো প্রথম স্থাপনা, যা উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়াও গোপালগঞ্জ ও মানিকগঞ্জে সমন্বিত অফিস ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা শহরে এরূপ সমন্বিত অফিস ভবন নির্মাণ করা হবে। আরেকটি কথা না বললেই নয়, সমাপ্ত হওয়া প্রকল্পগুলো শুধু নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি, বর্ণিত 6টি প্রকল্পে ডিপিপিতে উল্লিখিত প্রকল্প ব্যয় হতে সর্বমোট 140 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটি আমাদের মন্ত্রণালয়, পিডব্লিউডি, স্থাপত্য অধিদপ্তরের স্বচ্ছতা, আন্তরিকতার পরিচয় বহন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে এ কৃতিত্ব আপনার। সম্মানিত সুধী, মাননীয় সভাপতি, আমি মনে হয় আমার নির্ধারিত সময় থেকে একটু বেশি সময় নিয়ে ফেলেছি। যেহেতু এ মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী, তাই তার নির্দেশনা এই মন্ত্রণালয় অবকাঠামো উন্নয়নে যে ব্যাপক পরিবর্তন সাধন করেছে তা উপস্থিত সকলকে এবং দেশবাসীকে জানানোর জন্য কিছু সময় নিতেই হচ্ছে। বস্তিবাসীদের ভাগ্যায়নের কথা সবাই বলেছে, কিন্তু তাদের উন্নত জীবনের জন্য ইতিপূর্বে কোনো সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। স্বাধীনতার পরে একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদী ভাঙ্গা ও বস্তিবাসীদের জন্য মিরপুরের বাউনিয়ায় আবাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। আর আজ আপনি তাদের বস্তি থেকে সকল আধুনিক সুযোগ সুবিধা সহ বহুতল ভবনে ভাড়ার বিনিময়ে পরিবার পরিজন নিয়ে থাকার ব্যবস্থা করেছেন। বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট প্রকল্পটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পটি গ্রহণের প্রেক্ষাপট একটু না বললেই নয়। 1917 সালের শেষের দিকে এ মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্যার সহ আমি আপনার নিকট বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট করে কিস্তিতে বিক্রির প্রস্তাব করলে আপনি কাল বিলম্ব না করে বলেছিলেন, কোট, বিক্রির জন্য করলে বস্তিবাসীদের আড়ালে সব ধনী লোকেরা ওই ফ্ল্যাট কিনে নিয়ে যাবে এবং বস্তিবাসীকে আবার সেই বস্তিতেই থাকতে হবে। তাছাড়া বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হচ্ছে শুনলে গ্রাম থেকে লোক দলে দলে ঢাকায় চলে আসবে। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট হবে, তবে বিক্রির জন্য নয়, ভাড়া ভিত্তিক হবে। তারা এখন যেখানে থাকে সেখানেও ভাড়া দেয়, এখানেও ভাড়া দিবে, তবে তারা যেন প্রতিদিন, সপ্তাহে এবং মাসিক ভাড়া পরিশোধ করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, আনকোট। আপনার নির্দেশনা ছিল বস্তিবাসীদের উচ্ছেদ নয়,
পুনর্বাসনের মাধ্যমে তাদের উন্নত জীবন ব্যবস্থা প্রদান করা। আজ আপনার মাধ্যমে 300টি ফ্ল্যাট 300 জন বস্তিবাসীকে ভাড়াভিত্তিক বরাদ্দ প্রদান করা হচ্ছে। ডিসেম্বরে আরো 233টি ফ্ল্যাট নির্মাণ সম্ভব হবে এবং এরূপ আরো 1000টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তুতি চলছে। যদিও এ সংখ্যা সমগ্র বস্তিবাসীর তুলনায় নগণ্য, কিন্তু এটি ভবিষ্যতের জন্য একটি মডেল হিসাবে কাজ করবে। আপনি জেনে খুশি হবেন, আপনার চিন্তার ফসল এই মডেলকে ভারত কাজে লাগিয়ে বস্তিবাসীদের এরূপ অনেকগুলো ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ শুরু করেছে। আপনার এই উদ্যোগ ইতিমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মুজিব বর্ষ উপলক্ষে দেশবাসীকে দেওয়া আপনার অনেক উপহারের মধ্যে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট উল্লেখযোগ্য একটি উপহার হিসাবে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। প্রকল্পগুলো বাস্তবায়নে মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ সহ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্র ভার্চুয়াল উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থক করেছে। আপনার অনুভূতিতে সব শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রের সম্মানিত নাগরিক। আপনার সাহসী নেতৃত্বে প্রতিটা নাগরিকের জন্য রাষ্ট্র তার অনিবার্য দায়িত্ব পালন করছে। তাই আমরা বিশ্বাস করি, আপনার হাতে যতদিন থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের মানুষের প্রতি আপনার মমত্ববোধ, দেশ গড়ার কাজে আপনার শ্রম, মেধা ও নিষ্ঠা আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে সহযাত্রী হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। করোনার এই দুর্যোগকালীন সময়গুলো আমরা একতাবদ্ধ থেকে দেশের মানুষের সেবায় কাজ করে যাব এবং আপনার নেতৃত্বে উন্নয়নের যাত্রাকে ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সচিব মহোদয়। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থাপন করছি বাস্তবায়িত প্রকল্পসমূহের উপরে ধারণকৃত একটি ভিডিও চিত্র। ধারণকৃত তথ্যচিত্রটি দেখবার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি স্বাধীনতার যুদ্ধে মরণপণ লড়াই করে। তিরিশ লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে বিজয় আসে 9 মাসে। সোনার বাংলা গড়ার সংগ্রাম শুরু করেন জাতির পিতা। ভারত থেকে প্রত্যাবর্তনকারী শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা নেন বঙ্গবন্ধু। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যবৃন্দকে নৃশংসভাবে হত্যা করায় দেশের উন্নয়ন থমকে যায়। দীর্ঘ 21 বছর পর 1996 সালে দেশের হাল ধরেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। 1972 সালে জাতির পিতা কর্তৃক প্রতিষ্ঠিত আজকের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের আবাসনের দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা 8% থেকে 40% উন্নীত করার অনুশাসনের পরিপ্রেক্ষিতে তা ইতোমধ্যে 24% উন্নীত হয়েছে।
আমি যেন ফ্ল্যাটে কাজ করছি মানুষের বাসা বাড়িতে, এখন যেন আমি নিজে ফ্ল্যাট পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাকে আরো আল্লাহ দান করুক, দেওয়ানের তৌফিক দান করুক। আপনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ আপনি বারবার ক্ষমতা আসার সুযোগ দান করুক। বৈষম্যহীন, আত্মমর্যাদাশীল এমন উন্নত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। ঘাতকের বুলেট তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ঘোর অমানিসার সেই সময় পেছনে ফেলে এখন সাহসী নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। গৃহায়ন ও গণপূর্তের মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর 2020-21 অর্থ বছরে সমাপ্ত 6টি প্রকল্পের শুভ উদ্বোধন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকার মিরপুরস্থ 11 নং সেকশনে বস্তিবাসীদের জন্য নির্মিত ভাড়াভিত্তিক 300টি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশ্ব নন্দিত রাষ্ট্রনায়ক, মানবতার জননী, জননেত্রী, দেশ রত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ ও ইলিয়াস মওলা এমপি সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, সচিব, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সকল কর্মকর্তা বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিগণ, উপস্থিত প্রিয় বরাদ্দ প্রাপকগণ ও অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দীর্ঘ সংগ্রাম বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আরো গভীর শ্রদ্ধা জানাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দের প্রতি, শহীদ জাতীয় চার নেতার প্রতি, মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদের প্রতি, নির্যাতিত 2 লক্ষ মা বোন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আগরতলা মামলা, 1969-এর গণঅভ্যুত্থান, সকল গণতান্ত্রিক আন্দোলন, 21শে আগস্ট গ্রেনেড হামলায়
নিহত বীর শহীদদেরকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সুধীবৃন্দরে, জাতির পিতা বঙ্গবন্ধু সাধারণ কোন নাম বা উপাধি নয়, এটি স্বাধীন বাংলাদেশের একটি স্বাধীন জাতিসত্তার এই এক অনন্য ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন বড় বাপের নেতা ও রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক মহানায়ক। রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলে এক অগ্রসমান বিবর্তন উন্নয়ন ধারার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়কের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার চিন্তা ভাবনা, আদর্শবোধ, জীবন দর্শনের মৌলিক উপাদানগুলো ক্রমান্বয়ে প্রকাশ পেয়েছে, যা পরবর্তী সময়ে উন্নততর উত্তরণে বিকশিত হয়েছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই সূত্রে গাঁথা অবিচ্ছিন্ন দুটি সত্তা। মানুষের জন্য অপার ভালোবাসা আর তাদের কল্যাণে কাজ করাই বঙ্গবন্ধুর মূল ভাবাদর্শ। নিজ চিন্তা ও আদর্শ সম্পর্কে বঙ্গবন্ধু লিখেছেন, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্প্রীতির উৎসব ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন ছিল জ্ঞানের আলোয় আলোকিত জাতি, সমৃদ্ধির আলোয় আলোকিত বাংলাদেশের। তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার হাতে সূচিত উন্নয়ন অগ্রগতিকে আরো বেগবান করেছেন তারই উত্তরসূরি তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশ পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর মধ্যে যে উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, দেশপ্রেম, দূরদর্শিতা ও নেতৃত্ব গুণ ছিল, তা বঙ্গবন্ধু কন্যার মধ্যে সবই বিদ্যমান। দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, সে স্বপ্ন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও দেখেন। তার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য
নিরলস কাজ করে যাচ্ছি। জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থা, ওয়াশিংটন টাইমস, ফরচুন ম্যাগাজিন সহ অনেক সংস্থা ও বিশ্বের বিশিষ্ট জনেরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিঃস্বার্থ জনসেবার জন্য প্রশংসার পদক প্রদান করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগারের মর্যাদায় ভূষিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ অর্থনীতির যে দর্শন দিয়ে গেছেন, সে পথ ধরেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বর্তমান এই মহা অগ্রগতির ধারা আরো বেগবান হবে, পূর্ণ হবে, স্বপ্নসাৎ নির্মিত হবে, ক্ষুধা দারিদ্র মুক্ত, আশ্রয়ে বঞ্চনাহীন, নিরক্ষর মুক্ত, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত গণতান্ত্রিক সোনার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সুদূর প্রসারী পরিকল্পনার কারণে প্রতিটি মানুষের জন্য আধুনিক পরিবেশ বান্ধব আবাসন নিশ্চিত করার পথে এগিয়ে চলছে বর্তমান সরকার। ঢাকা শহরে আবাসন নিয়ে বড় সংকট ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। 2014 সালে মাত্র 8% জন্য আবাসন সুবিধা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে প্রায় 1.5 লক্ষ সরকারি চাকরিজীবীদের অন্তত 40% আবাসন নিশ্চিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছিলেন। আপনার সেই অনুশাসন বাস্তবায়নে তখন থেকেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর অধীন দপ্তর সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুশাসন অনুযায়ী গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর ঢাকা শহরে আজিমপুর, মতিঝিল, মালিবাগ, তেজগাঁও ও মিরপুর এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য গড়ে তুলেছে আধুনিক সুবিধা সম্পন্ন অনিন্দ সুন্দর আবাসন প্রকল্প। প্রকল্প সময়ে বসবাসকারীদের প্রয়োজন ও স্থাপত্য নান্দনিকতা দুদিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাণ আর প্রকৃতির সঙ্গে নগরের এক অপূর্ব সমন্বয় রয়েছে এসব প্রকল্পে। সবুজ মাঠ, সুপরিসর, আভ্যন্তরীণ রাস্তা, কমিউনিটি সেন্টার ও বিনোদনের সুযোগ সহ নগর জীবনের সব সুবিধাই রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, চলমান কোভিড-19 মহামারীর মধ্যেও নানা বাধা বিপত্তি পেরিয়ে গত জুনে সমাপ্ত 5টি বৃহৎ প্রকল্পে বিভিন্ন আকারের প্রায় 2500 ফ্ল্যাট প্রস্তুত করা হয়েছে। আবাসন প্রকল্প বাস্তবায়নে 2001 সাল গণপূর্ত অধিদপ্তর তথা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আপনি সর্বপ্রথম এই বাংলাদেশে বহুতল বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণের ধারণা প্রদান করেন। আর এরই অংশ হিসেবে চলতি বছর মাদারীপুর জেলায় নির্মাণ করা হয়েছে একটি 10 তলা বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিশ্ব শান্তি ও মানবতার জীবন্ত প্রতীক।
বিশ্ববাসী আপনাকে মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত করেছে। আপনি 21শে অক্টোবর 2017 সালে জাতীয় গ্রহণ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ ঢাকার মিরপুর 11 সেকশনে বস্তিবাসীদের জন্য ভাড়া পরিশোধের সংস্থান রেখে উন্নত পরিবেশে বসবাসের জন্য আধুনিক সুবিধা সম্বলিত 14 তলা বিশিষ্ট ভবনে 300টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করেছে। আজকে এই সকল প্রকল্প সমূহ বাস্তবায়নে বিশেষ করে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গ্রহণ কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বাধীন বাংলার স্থপতি, বাংলার রাখাল রাজা, যে বাঙালির ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে এই বাংলার স্বাধীনতার জয়গান গেছেন, এই বাংলাদেশ নামক রাষ্ট্র উপহার দিয়েছেন। এই 16 কোটি বাঙালির শেষ ভরসার স্থল, যে বাঙালি তথা জাতির পিতার রক্ত, যার ধমনীতে প্রবাহিত এ বাঙালি জাতির দিক নির্দেশনা আগামী প্রজন্মের কাছে উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরস পরিশ্রম এবং তার অভিজ্ঞতার চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি এ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। সুধীমণ্ডলী, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য ভিত্তিক 3টি ভবনের শুভ উদ্বোধন ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত 2474টি ফ্ল্যাট, মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস 10 তলা ভবন এবং বস্তিবাসীদের জন্য 300টি ফ্ল্যাট নির্মাণ, এই কাজ উদ্বোধন এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগস্ট মাস আর মাত্র কিছুদিন পরে 15ই আগস্ট জাতির জন্য সবথেকে কলঙ্কময় একটি দিন, যেদিন আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
একই সাথে হারিয়েছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার মা, আমার ছোট ভাই লেফটেন্যান্ট শেখ কামাল, ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল, ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল, দুজনই মুক্তিযোদ্ধা। আর আমার ছোট্ট ভাইটি 10 বছরের রাসেল, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানাউর পারভিন জামাল রোজিকে, কর্তব্যরত এসবি পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, ব্রিগেডিয়ার হিসেবে যিনি প্রমোশন পেয়েছিলেন, অর্থাৎ 32 নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, সেখানে যারাই ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে। একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে বাংলা বাণীর সম্পাদক, যুবনেতা, মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। আবার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রব সানিয়াবাদ, তিনি ছিলেন কৃষিমন্ত্রী, তার 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত, 13 বছরের মেয়ে বেবিকে হত্যা করে এবং আমার ফুপু সহ পরিবারের অন্য সদস্যরা গুলিবিদ্ধ হয়। এখনও যারা বেঁচে আছেন গুলিতে তারা পঙ্গু হয়ে আছে, আর আমার ফুপু পঙ্গু অবস্থায় মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে। আবার ছোট ফুপুর বাসা থেকে ছোট ফুপাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সৈয়দ হোসেন সাহেব, আর আমার ফুপুকে গৃহবন্দী করে রাখে। ও তার ছোট মেয়ে রোজি জামাল, যে 32 নম্বরে শাহাদাত বহন করে। সেই শোকের মাস এই আগস্ট। জাতির পিতা তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁটাকে সাড়া দিয়ে বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করে। এই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই 2 লক্ষ মা বোনের প্রতি যারা পাকিস্তানি বর্বরতার শিকার হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। তিনি সবসময় একটি কথাই বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, আনকোট। বাংলাদেশের মানুষ ছিল শোষিত, বঞ্চিত, ক্ষুধার্ত। এই ভূখণ্ডের 80 থেকে 90% মানুষই দরিদ্র, 80% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত, যা একবেলা ক্ষুধার অন্ন জোগাতে পারত না। ছিন্ন কাপড়, মা বোনদের লজ্জা নিবারণ করাই কষ্ট ছিল। রোগে চিকিৎসা পেত না, ধুকে ধুকে মারা যেত। শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এই বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। চারণের বেশে সমগ্র বাংলাদেশ তিনি ঘুরেছেন, আওয়ামী লীগ সংগঠন যেমন করেছেন, পাশাপাশি এই দরিদ্র মানুষের ভাগ্যহত মানুষের অবস্থা দেখে তিনি তার ছাত্র জীবন থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তান নামের রাষ্ট্রটি যখন সৃষ্টি হয়, সেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জনের জন্য যেমন তিনি সংগ্রাম করেছেন, আবার পাকিস্তান হওয়ার পর যখন আমাদের অর্থাৎ বাঙালির উপর আঘাত এলো, ভাষার উপর আঘাত এলো, অর্থনৈতিকভাবে বাঙালি বঞ্চিত থাকলো, তাদের জন্য সংগ্রাম করেছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই তার সংগ্রাম শুরু, রাষ্ট্রভাষা বাংলা এই দাবিতে, এবং সেই দাবি থেকেই তিনি ধাপে ধাপে জাতিকে
মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন। আর এই চলার পথে বারবার কারাবরণ করতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, নির্যাতন ভোগ করেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি তার আদর্শ নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার জীবনের সংগ্রাম চলেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং স্বাধীনতার পর তিনি যে সংবিধান দিয়েছেন সেখানে প্রত্যেকটা মানুষের যে গৃহ পাবার অধিকার আছে, আবাসন পাবার অধিকার আছে, সে কথাটাও তিনি স্পষ্ট সেই সংবিধান উল্লেখ করে দিয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি যারা ভূমিহীন, গৃহহীন, নদী ভাঙে ক্ষতিগ্রস্ত, তাদের ঘর তৈরি করে দেওয়া, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের কাজ শুরু করেন। এবং তখনকার দিনে নোয়াখালী, বর্তমানে সেই নোয়াখালীর একটি মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন লক্ষ্মীপুর জেলা। সেই লক্ষ্মীপুর জেলার প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেন এবং যার দায়িত্বে ছিলেন আব্দুর রাফসান নেবাদ সাহেব কৃষিমন্ত্রী হিসেবে। এবং সেইভাবেই তিনি এদেশের গৃহহারা মানুষ তাদের একটা ঠিকানা দেওয়ার ব্যবস্থা নেন এবং এটাই তার লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। 3.5 বছর খুব কম সময় একটা জাতির জন্য। তখন তো এটা একটা প্রদেশ ছিল, তাকে একটা রাষ্ট্রে উন্নীত করা আর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা একটা কঠিন কাজ। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো একজন দৃঢ়চেতা দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি যাত্রা শুরু করেন, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোসর এবং কিছু বেঈমান মুনাফিকের চক্রান্তে 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর সেই থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই একে একে ভুলুণ্ঠিত হয়, সব আদর্শকে জলাঞ্জলি দেওয়া হয়। মানুষ যে দরিদ্র সীমা, সেই দরিদ্র সীমায় থেকে যায়। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম। আমরা জুলাই মাসের 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই। বেঁচে গিয়েছিলাম কিন্তু দেশে আসতে পারিনি, তখনকার মিলিটারি ডিক্টেটর আমাদের আসতে দেয়নি। আওয়ামী লীগ যখন আমাকে আমার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে, আমার দল, সেই সাথে বাংলা সাধারণ মানুষ, তাদেরই আহ্বানে আমি বাংলাদেশে ফিরে আসি। আমার আসার পথটা তো সহজ ছিল না, কারণ তখন মিলিটারি ডিক্টেটর যিনি ছিলেন অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আমি দেখেছিলাম হাজার হাজার মানুষ। আমি যখন বাংলাদেশ থেকে চলে যাই তখন এয়ারপোর্টে আমার ভাই বোন ওরাই ছিল, কিন্তু যখন ফিরে আসি আমি হাজার মানুষ পেয়েছি, কিন্তু সেই চেনা মুখগুলি পাইনি। কিন্তু আমার পার্টির লোকেরা এবং সমর্থকরা এবং সাধারণ মানুষের অগণিত মানুষ, আমি সেখানে প্রতিজ্ঞা করেছিলাম, তাদের বলেছিলাম জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। তাই আজকে আমরা প্রায় 21 বছর পর প্রথম সরকার গঠন করি। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে সেই চাহিদাগুলি পূরণ করা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সরকার, সরকারি কর্মচারী তাদের প্রয়োজন। আমাদের সংবিধানে কিন্তু সরকারি অফিসারদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে কে উচ্চ কে নিচু সেটা দেখা হয়নি।
তাদের যারা কাজ করবেন, আমরা যখন সরকার গঠন করি তাদেরকে যখন কাজ করাবো তো তাদের ভালো মন্দটাও আমাদের দেখতে হবে। তারা যেন একটা ভালো পরিবেশে থাকতে পারেন, তাদের মেধা, তাদের মনন, তাদের শক্তি সব কিছু কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমার মনে আছে স্বাধীনতার পরপর আজিমপুর কলোনি আগে 3 তলা ছিল। সরকারি কর্মচারীদের জন্যই প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে আবার আরও নতুন করে 1 তলা পর্যন্ত তৈরি করে এটাকে 4 তলা করে দেন। ওখানে কোনো গ্যাসের লাইন ছিল না, সেখানে গ্যাসের লাইনও কিন্তু দেওয়া হয়। যদিও এই প্রস্তাবটা আমি দিয়েছি আব্বাকে, কারণ আমি জানতাম ওখানে তো ওখানে কোনো গ্যাসের লাইন নেই, কাঠ জোগাড় করে সবাইকে রান্না করতে হতো। তখন সেই গ্যাসের লাইনটাও ওখানে দিয়ে দেওয়া হয়েছিল তখন। এভাবে মতিঝিল থেকে সমস্ত কলোনিগুলিতে 1 তলা করে বাড়িয়ে দিয়ে সকলের থাকার ব্যবস্থা করা হয়। আজকে আমি সরকার গঠন করার পরে দেখেছি যে আমাদের সরকারি অফিসাররা একবার একটা বাসা পেলে তার যতই প্রমোশন হোক সেখানেই সে থাকে, কারণ পরবর্তী বাসা ভালো পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সরকার গঠন করার পর থেকে উদ্যোগ নেই যে সকলের জন্য আবাসন ব্যবস্থা করে দেব এবং ফ্ল্যাট নির্মাণ করে দেব। কারণ আমাদের ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যটা এই জন্য যে আমাদের ভূমির পরিমাণ কম, জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 7.5 কোটি থেকে এখন 16.5 কোটির উপরে মানুষ। কাজে আমাদের সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। সেটা বিবেচনা করেই আমরা ঠিক করলাম যে আমাদের ফ্ল্যাট নির্মাণ করে দেব এবং বিভিন্ন পর্যায়ে যারা আছেন উচ্চ পদস্থ যারা, সে উচ্চ পদস্থ থেকে এবং নিম্ন পর্যায়ে সকলের জন্যই ফ্ল্যাট বাড়ি করে সকলকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেব, যেন ভালোভাবে কাজ করতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন জেলা জাতিপিতায় যেখানে 19টা জেলা ছিল, সকল মহকুমা যেগুলি ছিল প্রত্যেকটা জেলার সাথে মহকুমা ছিল। এখন যেমন আমরা উপজেলা বলি, তখন ছিল মহকুমা। তো প্রত্যেকটা মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন। তার আরও অনেক পরিকল্পনা ছিল। তিনি জেলা করে সেখানে জেলা গভর্নর নিয়োগ দিয়ে দেন। প্রত্যেকটা জেলা একটা ইউনিট হিসেবে সেই জেলার উন্নতি করবে, সেইভাবে একজন গভর্নর নিযুক্ত করে দেন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে, যেন প্রত্যেকটা জায়গা নিজেভাবে গড়ে উঠতে পারে, পরিকল্পিতভাবে গড়ে উঠতে পারে। কিন্তু 75-এর পর সেসব পরিকল্পনা পরিবর্তন করে ফেলা হয়। যাও, আমাদের এখন প্রচেষ্টা যে আমাদের যেহেতু একটা জেলাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সেখানে আমাদের যারা যান সরকারি কর্মচারীরা বা তাদের জন্য কাজ করার সুবিধা, আর জনগণ যেন একবারে এক জায়গায় যে সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়া। যে কারণে আমি প্রথমবার যখন সরকারে আসি তখন আমি ইউনিয়ন কমপ্লেক্স ভবন করে দিলাম। কারণ আগে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন আমাদের যে সমস্ত সেবাগুলি মানুষ পায় তার আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা জায়গা। এতে যেমন আমাদের প্রচুর জায়গাও লাগে, সেই সাথে সাথে আবার আমাদের মানে মানুষেরও যাতায়াত, এক একটা কাজের জন্য এক একটা অফিসে দৌড়াতে হয়, তাহলে তার যাতায়াত খরচটাও বাড়ে। আর সবথেকে বড় কথা আমার জমি বাঁচানো, আমার কৃষি জমি রক্ষা করা। কারণ আমাদের এতগুলি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেই সাথে সাথে যারা সরকারি সেবা পাবেন তারা যেন একটা জায়গায় যে সব সেবা পান, তাই ইউনিয়ন কমপ্লেক্সের এই ধারণাটাও আমি দিই এবং এভাবে আমরা তৈরি করতে থাকি। বর্তমানে আমরা এরপর উপজেলা কমপ্লেক্স ভবন, যেখানে উপজেলায় যে সমস্ত সহযোগিতা পায় সেটা তারা পাবেন। আর আজকে আমরা মাদারীপুরে যে সমন্বিত সরকারি অফিস, অর্থাৎ যে সমস্ত কাজগুলি চলবে একই বিল্ডিংয়ে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করবেন, আর যে সরকারি সেবা পেতে যাবেন এক জায়গায় যেই সব কাজ পাবেন। তাতে যেমন রাস্তায় ট্রাফিক জ্যামও কমবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও চাপ পড়বে না,
যারা যাবেন তাদের যাতায়াতের খরচাটাও বেঁচে যাবে, ওখানে বসে এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে, পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। সবসময় আমাদের একটু মাথায় রাখতে হবে আমার জমির সাশ্রয় করা, সেজন্য সেই জমি সাশ্রয় করতে এটা মাদারীপুর প্রথম আমরা ভবন করলাম, পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় আমরা করব, প্রত্যেক জেলায় করব এবং প্রতি উপজেলায় আমরা করে দেব। কারণ আমি উপজেলায় শুধু সরকারি অফিস না, আমি চাচ্ছি যে প্রত্যেক উপজেলায় ফ্ল্যাট তৈরি করেও দেওয়া, কারণ অনেকেই মানে চাকরিজীবী সেখানে যান, থাকার অসুবিধা, ভালো বাড়ি ভাড়া পান না, নানা অসুবিধা পড়তে হয়, তো সেদিকে বিবেচনা করে আমরা সেটাও করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে চিন্তা করছি, সেভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে করে যাব। ঢাকা শহরে অনেক বস্তি, আমি প্রথম 96 সালে যখন সরকারে আসি তখন আমি এই বস্তির ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তার টোকায়, আমি গণভবনে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে আলোচনা করি কেন তারা বস্তিতে থাকে, কেন আসলো, নিজের বাড়ি ছেড়ে ভিটামাটি ছেড়ে কেন আসলো। অনেক ধরনের তথ্য আমি পাই। আমরা কতগুলি প্রোগ্রাম নিয়েছিলাম যে বস্তিবাসী কারা নিজের গ্রামে ফিরে যেতে চায়। আমাদের একটা কর্মসূচি আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে ঘরে ফেরা কর্মসূচি। একজন বস্তিবাসী যদি নিজ গ্রামে ফিরে যায়, তার যদি ভিটে মাটি থাকে তো সেখানে বিনা পয়সায় ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া, পাশাপাশি 6 মাসের খাবার বিনা পয়সায় দেওয়া এবং সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এভাবে বেশ কয়েক হাজার মানুষ, প্রায় 18,000 মানুষকে আমরা, মানে 18,000 পরিবার নিজ গ্রামে ফিরে গিয়েছিল, সেভাবে আমরা তাদের উদ্বুদ্ধ করেছিলাম। আর তাছাড়া ঢাকায় যারা থাকে, কারণ আসলে এরকম নিম্ন আয়ের মানুষের আমাদের প্রয়োজন আছে, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য এই ধরনের প্রয়োজন আছে, কিন্তু বস্তিতে এত মানবেতর জীবন যাপন করে মানুষ, যেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে, 1970 সাল থেকে এই ঢাকা শহরে নির্বাচনী প্রচারণা করতে যেয়ে আমি বিভিন্ন বস্তি এলাকা থেকে শুরু করে মেথরপট্টি থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছি, দেখেছি তাদের জীবনের অবস্থা। তারপরে 81 সালে বাংলাদেশে এসে বাংলাদেশ যেমন আমি ঘুরেছি, এরকম বিভিন্ন বস্তিতেও আমরা গিয়েছি, দেখেছি তাদের মানবেতর জীবন, তাদের একটা সুষ্ঠু জীবন দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। হ্যাঁ, 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয়, সেই বিল্ডিংগুলি আবার নতুন ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যে কয়েকটা করা হয়েছে, আরও আমরা করব। ঠিক একইভাবে বস্তিবাসীদের জন্য ভাসান থেকে আমরা ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু 5 বছর আমরা সরকারে সেটা সম্পন্ন করতে পারিনি। আমরা যখন 2001-এ ক্ষমতায় আসতে পারলাম না, পরবর্তীতে বিএনপির ক্যাডাররা বা তারা ওটা কি করেছে সেটা সবাই একটু খোঁজ নিলেই জানতে পারবেন, সেগুলি আর বস্তিবাসীর ভাগ্যে জোটেনি, এটুকু খালি বলতে পারি। তো তারপর আবার আমরা উদ্যোগ নিলাম, আজকে আমরা অন্তত 300টা ফ্ল্যাটে 300টা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। তো যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব, আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেবো, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে, তারা ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করব। যারা বস্তিতে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে নিজের গ্রামে ফিরে গেলে এই সুবিধাগুলি পাবেন। আর বর্তমানে যারা আছেন আমরা তাদের জন্য আস্তে আস্তে এই ভাড়া ভিত্তিক, অর্থাৎ একটা বস্তিতে আপনি ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, শুধু বস্তিতে ভাড়া দেওয়া না, সেই সাথে সাথে মানে রান্না করার জায়গা সেটাও তাদের নিজস্ব থাকে না, সেখানেও টাকা দিয়ে দিতে হয়, বাথরুমে যেতে গেলে লাইন দিতে হয়, নানা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয়, একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। আবার ওখানে নানা রকম দালাল শ্রেণী থাকে, তাদের টাকা দিতে হয়, কারণ এই জায়গাগুলি তো সরকারি, বেশিরভাগই সরকারি জায়গা, অন্য কেউ ঘর বানায়, তারা আবার ভাড়া দেয়, সেখান থেকে আবার আড়া খাতে যায়, নানাভাবে
এখানকার একটা অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশ থাকে, সেই জায়গার থেকে মানুষগুলোকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবিকা চালানো, কিন্তু মাসে ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ নিতে চায় সেভাবেও নিতে পারবে। সেইভাবেই আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যেটা সুস্থ পরিবেশে সবাই থাকবে। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব, এবং সেটাই আমাদের লক্ষ্য। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন, আমি জানি হয়তো আজকে 50 বছর 40 বছর আগেই, অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জেলা, মানে ইউনিয়ন, ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার ফলে সেই সময়টা আর তিনি পেলেন না। তার সেই সুন্দরভাবে প্রতিটি গ্রামকে সাজানোর যে স্বপ্ন, সেটা তিনি পূরণ করতে পারলেন না। আমরা যখন থেকে দায়িত্ব পেয়েছি, আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়কে এবং সকলকে যারা কাজের সঙ্গে সম্পৃক্ত। বাসীদের জন্য এই ফ্ল্যাটগুলি আপনারা নির্মাণ করেছেন। আরেকটি কাজ, খুব মহৎ কাজ আপনারা করেছেন। অবশ্যই বলবো, যখন পূর্বাচলে যাদের জমির মালিকানা ছিল, যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তাদেরকে একটা করে প্লট দেওয়া হবে। দুর্ভাগ্যের বিষয়, মাত্র কয়েকটা পরিবার পেয়েছিল, প্রায় 1400 পরিবার এই প্লটগুলি পায়নি। এই দীর্ঘ সময় পার হয়ে যায়। অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে সচিব হয়েছেন, অনেকবার আমি এই কথাগুলি সামনে তুলেছি, কেউ কিন্তু কার্যকর করেনি। কিন্তু আমি আমাদের বর্তমান গণপূর্ত সচিব শহীদ খন্দকারকে আন্তরিক ধন্যবাদ জানাই, আর আমাদের প্রতিমন্ত্রী শরীফকে। মানে আমি এটা বলার সাথে সাথে তারা উদ্যোগ নেন, ব্যবস্থা নেন। যদিও আমাদের সরকারি নিয়মে বিশাল অঙ্কের এক টাকার হিসাব নিয়ে আসে, আমি প্রতিমন্ত্রীকে শুধু ফোন করে বললাম যে গরিব মানুষগুলি যখন জমি দিয়ে দেয়, তার নিজের জমি, সেই জমি থেকে তাদের সরে যেতে হয়। আর সেই জমিতে একটা প্লট কিনতে হলে তাদের এত টাকা দিয়ে কিনতে হবে। তো আমাকে শরীফ বলেছিল যে আপনি যদি বলেন আমি বিনা পয়সায় দিয়ে দেবো। আমরা না, বিনা পয়সা না, কিছু টাকা দিতে হবে তাদের, কারণ এটা তো উন্নত করা হয়েছে, কিন্তু সহনশীলভাবে যেন তারা পায়। তো ঠিক সেটাই করা হয়েছে, নামমাত্র মূল্যে তাদেরকে সেই প্লটগুলি দিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু এটুকু বলবো যে জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করাটাই একমাত্র দায়িত্ব, এবং আমি মনে করি সেটাই হচ্ছে বাংলাদেশের উন্নতি। কারণ তিনি যেভাবে চিন্তা করেছেন বাংলাদেশকে, তার থেকে ভালো চিন্তা আর কেউ কখনো করতে পারে না। কাজে এটা আমি নিজে জানি, আমি তার বড় মেয়ে, তার কাছে সবসময় আমরা এই গল্প শুনেছি। তিনি বলেছেন কিভাবে বাংলাদেশকে সাজাতে চান। তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই আগস্ট মাসে আজকে যে বস্তির মানুষগুলি যে তারা একটা সুন্দর থাকার জায়গা পাবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজিমপুরে প্রায় 1292টি ফ্ল্যাট হচ্ছে, মিরপুরে 288টি, মতিঝিলে 380টি, মালিবাগে 456টি, আর বস্তিবাসীর জন্য 300টা ফ্ল্যাট, তাছাড়া মাদারীপুরে সমন্বিত অফিস। এই সবগুলির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই এই উদ্যোগ সফল হোক।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং শুভ উদ্বোধনের জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীদের জন্য নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাটের মধ্য থেকে বরাদ্দ প্রাপক ৩ জন গৃহহীন নাগরিকের হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপিকে সদয় সম্মতি জ্ঞাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করছি, যেহেতু আমি এই করোনার কারণে উপস্থিত হতে পারি না, তবে ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, সেই সুবাদে আজকে আমরা অন্তত সংযুক্ত থাকতে পারছি। তো আমার পক্ষ থেকে এই ফ্ল্যাটগুলি হস্তান্তর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপির কাছ থেকে প্রথমে বরাদ্দপত্র গ্রহণ করবেন মোসাম্মদ পারভীন বেগম। চেয়ারের ওই পাশে থাকাই ভালো, বলে দিতে হবে, ওই পাশে থাকা ভালো, দূরত্বটা থাকে। এরপর বরাদ্দপত্র গ্রহণ করবেন মোহাম্মদ আইয়ুব আলী। সর্বশেষ বরাদ্দপত্র গ্রহণ করবেন মোসাম্মদ রাহি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বরাদ্দপত্র হস্তান্তর করায় মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুধীমণ্ডলী, আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولأمة محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنوبنا وما تأخر اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين يا رب العالمين আপনি দয়া করে আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিন মাওলা আমাদের প্রিয়জন যারা বেঁচে নেই তাদেরকেও মাফ করে জান্নাত নসিব করে দিন মাওলা ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে এই শোকের মাসে জাতীয় শোক দিবসকে সামনে রেখে আপনার দরবারে ফরিয়াদ 1975 সালের 15 আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন ইয়া রাব্বাল আলামিন জাতির পিতার সুযোগ্য সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবকেও আপনি জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করুন 15 আগস্টে শাহাদত বরণকারী শেখ কামাল শেখ জামাল বঙ্গবন্ধুর অতি আদরের শিশু শেখ রাসেল নববিবাহিতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ পরিবারের অন্যান্য সদস্যগণ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকেও আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুন ইয়া রাব্বাল আলামিন জাতির পিতার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন দেশ ও জাতির জন্য তার সকল অবদানগুলিকে আপনি কবুল করুন মাওলা ইয়া আল্লাহ মুজিব বর্ষ উপলক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত 5টি আবাসন প্রকল্প মাদারীপুরে সমন্বিত অফিস ভবন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীদের জন্য নির্মিত ভাড়া ভিত্তিক ফ্ল্যাট হস্তান্তর এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন ইয়া আল্লাহ আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ কাজসমূহকে কবুল করুন এবং তাকে সর্বোত্তম জাযা দান করে দিন ইয়া আল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন তার নেতৃত্বে সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করে দিন ইয়া রাব্বাল আলামিন আপনি বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ দেশ ও দেশের জনগণের প্রতি আপনার পক্ষ থেকে খাস রহমত বরকত দান করুন করোনা মহামারী সহ সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদের দেশ জাতি ও বিশ্ব মানবতাকে মুক্তি দান করুন ইয়া আল্লাহ বাংলাদেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সকল উদ্যোগকে আপনি কামিয়াব করে দিন আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে সুস্বাস্থ্য ও বরকতময় জীবন দান করুন ইয়া রাব্বাল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াসমূহ কবুল করে নিন আমাদের গুনাহগুলি আপনি দয়া করে মাফ করে দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين সম্মানিত সুধী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সুধীবৃন্দ